কখনো ভেবে দেখেছেন এমন কোনো শিল্পী থাকতে পারেন যার মৃত্যুতে গোটা একটা রাজ্য স্তব্ধ হয়ে যায়? আজ আমরা ভারতের সেই নির্ভীক কণ্ঠ জুবিন গার্গের অবিশ্বাস্য জীবন আর তার পেছনের গল্পটা শুনব। প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হতে পারে, কিন্তু এর উত্তরটা আসলে অনেক গভীর। কি এমন ছিল এই মানুষটার মধ্যে যে তার জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিল? চলুন আমরা একসাথে এই গল্পটার ভেতরে ঢুকি। খবরটা ছড়িয়ে পড়ার পর শুধু যে আসাম থেমে গিয়েছিল তা নয়, মনে হচ্ছিল যেন সময়টাই থমকে গেছে। কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে পুলিশ অফিসার, সোশ্যাল মিডিয়ার বড় বড় মুখ বা অফিসে কাজ করা সাধারণ মানুষ, সেদিন কারো চোখই শুকনো ছিল না। না, এটা কোনো সাধারণ শোক পালন ছিল না, একদমই না। এক অচিন্তনীয় দৃশ্য। সরকারকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করতে হয়েছিল। আর যখন জুবিনের মরদেহ আসামে পৌঁছাল, সেই দৃশ্য ভোলার নয়। রাস্তায় শুধু মানুষ আর মানুষ, তাকে শুধু একবার শেষ দেখার জন্য। এই একটা লাইনই বোধহয় পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, তাই না? উনি শুধু গান গেয়ে আমাদের আনন্দ দিয়েছেন তা নয়, উনি ছিলেন সাধারণ মানুষের লড়াইয়ের গল্প, তাদের কষ্ট, তাদের হতাশার কথা বলার লোক, এক কথায় তাদের নিজের লোক। তো জুবিন কিভাবে জুবিন হয়ে উঠলেন সেটা বুঝতে গেলে আমাদের একটু সময়ের পেছনে যেতে হবে, সেই আসামে যেখানে চারদিকে ছিল শুধু ভয়, হিংসা আর এক ভীষণ হতাশা। সময়টা ছিল ৯০-এর দশক। গোটা আসাম তখন বিচ্ছিন্নতাবাদ আর রাষ্ট্রীয় হিংসার অন্ধকারে ডুবে আছে। ঠিক সেই সময়ে ১৯৯২ সালে জুবিন গার্গের প্রথম অ্যালবাম অনামিকা মুক্তি পেল। আর এটা ছিল যেন সেই অন্ধকারের মধ্যে এক ঝলক তাজা বাতাস। বুঝতে পারছেন ব্যাপারটা? যেখানে বহু তরুণ হতাশ হয়ে বন্দুক হাতে তুলে নিচ্ছে, সেখানে জুবিনের গান তাদের ভালোবাসতে শেখাচ্ছিল। তার গানগুলো ছড়িয়ে পড়ছিল আসামে চা বাগানে, ক্ষেতখামারে, পাহাড়ে। মানুষ যেন আবার নিজের মাটি, নিজের সংস্কৃতিকে নিয়ে গর্ব করার একটা কারণ খুঁজে পাচ্ছিল। আসামের তখন ঠিক যেটা দরকার ছিল, জুবিন সেটাই করেছিলেন। উনি শুধু একজন শিল্পী ছিলেন না, উনি ছিলেন একটা আয়নার মতো, যে আয়নাতে আসামের মানুষ নিজেদের দেখতে পেত। তাদের মনের ভেতরের দ্বন্দ্ব, তাদের নিরাপত্তাহীনতা আর তাদের গর্ব, সবকিছু। কিন্তু গল্পটা শুধু গানের মধ্যে সীমাবদ্ধ নয়। আসল জুবিন গার্গ কিন্তু এর থেকেও অনেক বড়। উনি ছিলেন মানুষের চ্যাম্পিয়ন, তাদের আসল হিরো। যে কোনো উদাহরণ নিন। আসামে বন্যা, জুবিন নিজের সামনে থেকে ত্রাণ পৌঁছে দিতেন। কোভিডের সময় হাসপাতালে বেড নেই, উনি নিজের দোতলা বাড়িটাকেই কোভিড কেয়ার সেন্টার বানানোর জন্য প্রস্তাব দিয়েছিলেন। কত যে পরিবারকে উনি সাহায্য করেছেন তার কোনো হিসেব নেই। একটা ছোট্ট ঘটনা বলি, কাজিলের গল্প। একদিন জুবিন বাড়ি ফিরছিলেন, দেখলেন একটা ছোট্ট মেয়ে, গৃহকর্মী, তার ওপর ভীষণ অত্যাচার হচ্ছে। উনি কি করলেন জানেন? শুধু তাকে উদ্ধারই করেননি, তাকে দত্তক নিয়েছিলেন। তারপর কোর্টে কেস লড়ে সে কেস জিতেও ছিলেন। এই ছিলেন জুবিন গার্গ। এবার শুনুন এক অবিশ্বাস্য তথ্য। সংখ্যাটা মনে রাখবেন, ৩৮,০০০। হ্যাঁ, ৩৮,০০০-এরও বেশি গান রেকর্ড করেছেন। কতগুলো ভাষায়? ৪০টারও বেশি। অসমিয়া, হিন্দি তো আছেই, তার সাথে তেলুগু, তামিল, মালায়ালাম, নেপালি, উত্তর পূর্বের প্রায় প্রত্যেকটা ভাষায় উনি গান গেয়েছেন। ভাবা যায়? কিন্তু এর পেছনে একটা ভীষণ কষ্টের দিকও আছে। এত বড় একজন শিল্পী, কিন্তু তাকে প্রতিনিয়ত শোষণ করা হয়েছে। তার ম্যানেজার পর্যন্ত জানিয়েছেন যে এই যে ৩৮,০০০ গান, এর সত্ত্ব সব মিউজিক কোম্পানি বা প্রোডাকশন হাউসের কাছে। জুবিন শুধু একটা এককালীন রেকর্ডিং ফি পেতেন। ব্যাপারটা থেকে একটা জিনিস পরিষ্কার, এই মানুষটা জীবনের লক্ষ্য টাকা কামানো ছিল না। আর এই জিনিসটাই জুবিন গার্গকে অন্য সবার থেকে আলাদা করে দেয়। এখানেই শুরু হচ্ছে তার আর একটা পরিচয়। উনি ছিলেন একজন বিদ্রোহী, একজন রেবেল, যিনি কোনোদিন ক্ষমতার সামনে মাথা নত করেননি। উনি নিজেই বলতেন, আমি একজন বিদ্রোহী, আমি একজন যোদ্ধা। উনি রাজনীতিবিদ ছিলেন না, উনি ছিলেন একজন ফাইটার। চে গুয়েভারা ছিলেন তার অনুপ্রেরণা। আর সারা জীবন উনি অন্যায়ের বিরুদ্ধে একজন যোদ্ধা হিসেবেই লড়ে গেছেন। একটা ঘটনার কথা বললে বুঝতে পারবেন কী রকম সাহস ছিল তার। তখন আলফার মতো জঙ্গি সংগঠন হুকুম দিয়েছে যে বিহু উৎসবে কেউ হিন্দি গান গাইতে পারবে না, সব শিল্পী চুপ। কিন্তু জুবিন, উনি স্টেজে উঠে গর্জন করে বললেন, সঙ্গীতের কোনো ভাষা হয় না। শুধু বললেনই না, উনি সেই স্টেজেই হিন্দি গান গেয়েছিলেন। ভাবতে পারছেন কি মারাত্মক ঝুঁকি নিয়েছিলেন? উনি কাউকেই ছাড় দেননি। রাজনীতিবিদ, উনি সবাইকে প্রকাশ্যে দুর্নীতিগ্রস্ত বলেছেন, কোনো দল দেখেননি। ধর্মগুরু, উনি মন্দিরে পশুবলির বিরুদ্ধে কথা বলেছেন। সরকার, উনি ফ্লাইওভারের জন্য গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আর সিএ এর মতো বিতর্কিত আইনের কথা তো সবাই জানেন। উনি ছিলেন সেই আন্দোলনের প্রধান মুখ। পার্থক্যটা এতটাই স্পষ্ট, তাই না?
দেশের বাকি বড় বড় সেলিব্রিটিরা যখন সরকারের কাছাকাছি থাকার জন্য ব্যস্ত, প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানানোর লাইন দিচ্ছেন, তখন জুবিন কিন্তু রাস্তায় নেমে মানুষের সাথে দাঁড়াচ্ছেন। কৃষক আন্দোলন হোক বা ছাত্রদের প্রতিবাদ, জুবিন কোনোদিন চুপ ছিলেন না। তো এত কিছু জানার পর আমরা আবার সেই প্রথম প্রশ্নে ফিরে আসতে পারি। এই যে এত কিছু, আসলে কে ছিলেন এই জুবিন গার্গ? তাহলে আবার সেই প্রশ্নটা, কেন একজন শিল্পীর জন্য পুরো একটা রাজ্য থেমে গিয়েছিল? এতক্ষণে হয়তো উত্তরটা একটু একটু করে স্পষ্ট হতে শুরু করেছে। কারণ উত্তরটা খুব পরিষ্কার। জুবিন শুধু একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন একটা প্রজন্মের কণ্ঠস্বর, হতাশার মধ্যে আশার আলো, অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ, আর সবকিছুর ওপরে তিনি ছিলেন আসামের আত্মা। আর বোধহয় এটাই তার সবচেয়ে বড় উত্তরাধিকার। যে সময় রাজনীতি মানুষকে ভাগ করতে ব্যস্ত, জুবিন তার মৃত্যু দিয়েও সবাইকে এক করে দিলেন। জাত, ধর্ম, বর্ণ সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষ একসাথে কেঁদেছে। এটা প্রমাণ করে দেয় একজন সত্যিকারের শিল্পী ভাগ করেন না, জুড়ে দেন। শেষ করার আগে জুবিন গার্গের জীবন আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। একজন শিল্পীর আসল দায়িত্বটা কি? শুধু গান গেয়ে বিনোদন দেয়া, নাকি যাদের কথা বলার হয়তো কেউ নেই তাদের হয়ে কথা বলা, ক্ষমতার চোখে চোখ রেখে সত্যিটা বলা? এই প্রশ্নটার উত্তর আমাদের সবাইকে ভাবতে হবে।